হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যে এই বছরে যারা নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ক্লাস 6-এর নবোদয় এন্ট্রান্স এক্সামের যেটি পরীক্ষা হয়, এই পরীক্ষার যে পাটিগণিত যে অংশ যেটি হয়, এই পাটিগণিত অংশের যে সিলেবাস রয়েছে অর্থাৎ পাটিগণিত অংশ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সামান্য কিছু কোয়েশ্চন আমরা সমাধান করব এবং বোঝার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি যারা এই বছরে অর্থাৎ এই বছরে নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লাস 6-এ বসবে তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা এই ভিডিওটি দেখবেন তারা এই ভিডিওটি ভালোভাবে অর্থাৎ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, এবং তার সঙ্গে তাদের অভিভাবকরা এই ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি দেখলে যে অভিভাবকরা সামান্য কিছু হলেও সাহায্য করতে পারবেন ওনাদের বাচ্চাদেরকে। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রথমে হচ্ছে যে আমরা জানি যে পাটিগণিত পরীক্ষা অর্থাৎ অ্যারিথমেটিক টেস্ট যেটি হয়, এই অ্যারিথমেটিক টেস্টের মধ্যে আমরা এই বিষয়ে ভালো করে জানতে হবে যে এই পাটিগণিত পরীক্ষার যে অংশ যেটি রয়েছে এই অংশের মধ্যে মোট কয়টি প্রশ্ন থাকবে এবং কত নম্বর থাকবে। তো আমরা জানি যে এই প্রশ্ন থাকবে যে 20টি প্রশ্ন থাকবে এই পাটিগণিত পরীক্ষার মধ্যে, অর্থাৎ পাটিগণিত যে অংশ যেটি থাকবে এই পাটিগণিত অংশের মধ্যে থেকে মোট 20টি প্রশ্ন থাকবে। তো এটি আমাদের ভালো করে বুঝতে হবে, মোট 20টি প্রশ্ন থাকবে এবং এই 20টি প্রশ্নের মধ্যে নম্বর থাকবে 25 নম্বর। এটি আমাদের বুঝতে হবে এবং এরপরে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে এই 20টি প্রশ্নের যে সিলেবাস যেটি রয়েছে, অর্থাৎ এই 20টি প্রশ্নের যে সিলেবাস থেকে আসবে এই সিলেবাস আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমি আশা করি এটি বলতে চাই যে এই এন্ট্রান্স এক্সামের মধ্যে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সিলেবাসের মধ্যে, অর্থাৎ কোর্সের মধ্যে যে কোর্স যতটুকু থাকবে ততটুকু ভালো করে বুঝলে, জানলে এবং সমাধান করতে পারলে এই পরীক্ষার মধ্যে সফল হতে পারবে। তো এই পাটিগণিত পরীক্ষার যে মোট 20টি প্রশ্ন থাকবে এবং 25 নম্বর থাকবে, এই 20টি প্রশ্নের যে সিলেবাস অর্থাৎ কোর্স যেগুলি রয়েছে সেগুলি আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমাদের ভালো করে বুঝতে হবে যে এই প্রশ্নগুলি আমাদের ভালো করে বুঝতে হবে যে এই প্রশ্নগুলি যে কোর্স রয়েছে, অর্থাৎ পাটিগণিত পরীক্ষার যে কোর্স যেগুলি রয়েছে এই কোর্সগুলি কি রয়েছে। তো প্রথমত হচ্ছে নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম। তো প্রথম হচ্ছে নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম, অর্থাৎ সংখ্যা ও সংখ্যা পদ্ধতি, এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে 4 ফান্ডামেন্টাল অপারেশনস অন হোল নাম্বার, অখণ্ড সংখ্যার 4টি প্রধান প্রক্রিয়া, এটির এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে। তো 3 নম্বর হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার অ্যান্ড 4 ফান্ডামেন্টাল অপারেশনস অন দেম, অর্থাৎ ভগ্নাংশ থেকে খুবই ইম্পর্টেন্ট, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। তো প্রতি বৎসর আমরা দেখেছি যে প্রতি বৎসর ভগ্নাংশ থেকে কিছু না কিছু একটি প্রশ্ন থেকে যায়। তো এই ভগ্নাংশ যে অংশ যেটি থাকবে, এই ভগ্নাংশ যেগুলি প্রশ্ন থাকবে সেগুলি আমাদের ভালো করে লক্ষ্য করে ভালো করে বুঝে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো 4 নম্বর হচ্ছে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস ইনক্লুডিং দেয়ার প্রপার্টিস, অর্থাৎ গুণনীয়ক ও গুণিতক। এই গুণনীয়ক ও গুণিতক এই অংশ খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট অংশ থেকে আমরা যেগুলি প্রশ্ন থাকবে সেগুলি আমাদের সমাধান করতে এবং বুঝতে হবে। তো নেক্সট হচ্ছে এইচসিএফ এবং এলসিএম, খুবই ইম্পর্টেন্ট। গসাগু ও লসাগু এগুলি আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। গসাগু ও লসাগু এই অংশ থেকে কিছু না কিছু হলে 2-1টি প্রশ্ন আসে। তো আমাদের এই অংশটি ভালো করে বুঝতে হবে। নেক্সট হচ্ছে ডেসিমালস অ্যান্ড ফান্ডামেন্টাল অপারেশনস অন দেম, অর্থাৎ দশমিক ভগ্নাংশ যে অংশ যেটি রয়েছে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো নেক্সট হচ্ছে কনভার্সন অফ ফ্র্যাকশনস টু ডেসিমালস অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ভগ্নাংশ থেকে দশমিকে এবং দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তরিত করণ। এটি খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে, এবং এই যেগুলি প্রশ্ন থাকবে সেগুলি আমাদের সমাধান করতে হবে। তো নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ, মাস, ক্যাপাসিটি, টাইম, মানি এটসেট্রা, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, আয়তন, সময় ও মুদ্রা পরিমাপের একক। এইগুলি থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলি আমাদের ভালো করে লক্ষ্য করে বুঝতে হবে এবং জানতে হবে এবং সমাধান করতে হবে। এবং নেক্সট হচ্ছে ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড, দূরত্ব, সময় ও গতিবেগ। এগুলি থেকে যেগুলি প্রশ্ন আসবে সেগুলি আমাদের সমাধান করতে হবে এবং বুঝতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ এক্সপ্রেশনস, অর্থাৎ আসন্নমান। এই আসন্নমান যে অংশ যেটি রয়েছে এই অংশটি ভালো করে বুঝতে হবে এবং এই অংশের মধ্যে থেকে যেগুলো প্রশ্ন আসবে সেগুলি এখানে আমরা যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলি আমরা সমাধান করব এবং সমাধান করে আমরা এই অংশগুলির থেকে যেগুলি প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে সেগুলি আমাদের সমাধান করতে হবে। তো নেক্সট হচ্ছে
সিম্পলিফিকেশন অফ নিউমারিক্যাল এক্সপ্রেশনস অর্থাৎ সরলীকরণ। এই সরলীকরণ যে অংশ যেটি রয়েছে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই অংশটি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে এবং বুঝতে হবে। এবং নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস অর্থাৎ শতকরা। এই শতকরা যে বিষয় যেটি রয়েছে এই শতকরা বিষয়টি খুবই ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ হচ্ছে শতকরা বিষয় থেকে কোনো না কোনো প্রশ্ন একটি আসেই আসে। তো নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি আমাদের ভালো করে বুঝতে হবে। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, এটি ইম্পর্টেন্ট। প্যারামিটার, এরিয়া অ্যান্ড ভলিউম, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন। এই অংশ যেটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশটি সামান্য কিছু হলেও কঠিন রয়েছে অর্থাৎ হার্ড রয়েছে। তো এই হার্ড অংশটি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যাঙ্গল অ্যান্ড এর সিম্পল অ্যাপ্লিকেশন অর্থাৎ কোণের প্রকারভেদ ও তার সহজ প্রয়োগ। এটি খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। নেক্সট হচ্ছে ডাটা অ্যানালাইসিস ইউজিং বার ডায়াগ্রাম, গ্রাফ অ্যান্ড লাইন চার্ট, তথ্য বিশ্লেষণ, স্তম্ভচিত্র এবং লেখচিত্র ও রেখাচিত্র। এই যে অংশ যেগুলি রয়েছে অর্থাৎ এই যে ইউনিট, আমরা যদি মনে করি ইউনিট, এই ইউনিট যেগুলি রয়েছে এই ইউনিটগুলি ভালো করে প্রতিটি ইউনিট ভালো করে বুঝতে হবে এবং প্রতিটি ইউনিট থেকে যে কোনোভাবেই হোক অনেকটি প্রশ্ন আমাদের সমাধান করতে হবে এবং প্রতিটি ইউনিট ভালো করে বুঝে বেসিক কনসেপ্টটি নিতে হবে এবং বেসিক কনসেপ্ট যদি আমরা গ্রহণ করে নিই তাহলে যে কোনো এই অংশগুলি থেকে যে কোনো প্রশ্নই হোক আমরা সমাধান করতে পারবো। তো আমি আরেকটি কথা বলতে চাই যে এই অংশ যেগুলো রয়েছে এই অংশগুলি প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে। এই অংশগুলির মধ্যে অনেকগুলি অংশ রয়েছে, তো এই সব কয়টি আমাদের ভালো করে বুঝতে হবে এবং বুঝে সাধারণ জ্ঞান অর্থাৎ কনসেপ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং পরে যেগুলি প্রশ্ন থাকবে সেগুলি আমাদের সমাধান করতে হবে। তো আমরা দেখে নিব যে প্রথম যে অংশ যেটি রয়েছে এই অংশ হচ্ছে সংখ্যা ও সংখ্যা পদ্ধতি, নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম। এই অংশের মধ্যে অর্থাৎ লেসন 1 যেটি রয়েছে এই লেসন 1 অনেকটি বড় রয়েছে, যেরকম আমরা মনে করি সেরকম নয়, অনেকটি লম্বা রয়েছে। এই লেসন 1 যে সংখ্যা ও সংখ্যা পদ্ধতি, নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম, এটি নাম্বারের মধ্যে তো আমাদের ভালো করে বুঝতে হবে যে নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে এবং কনসেপ্ট অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে এবং পরে যেগুলি প্রশ্ন থাকবে উদাহরণস্বরূপ সেই প্রশ্নগুলি আমরা বেশি বেশি করে। তো একটি কথা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, প্রতিটি অংশের, প্রতিটি লেসনের, প্রতিটি বিষয়ের অনেকগুলি প্রশ্ন যে কোনোভাবেই হোক যতগুলি প্রশ্ন থাকবে যত বেশি বেশি করে প্রশ্ন সমাধান করব তত বেশি আমাদের জ্ঞান অর্জন হবে, অর্থাৎ আমরা জানতে পারবো, প্রশ্ন সমাধান করতে সহজ হবে এবং সমাধান করতে পারবো। তাই বেশি বেশি করে উদাহরণগুলি সমাধান করে আমাদের পরীক্ষায় বসতে হবে। তো তাই যে এখানে রয়েছে সংখ্যা ও সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, যুগ্ম জোড় সংখ্যা, অযুগ্ম বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, প্রকৃত মান, স্থানীয় মান, সর্ববৃহৎ এবং সর্বকনিষ্ঠ, কোন সংখ্যার উত্তরসূরি, সাকসেসর এবং পূর্বসূরি, প্রিডিসেসর, রোমান সংখ্যা। এই সব অংশ এই সংখ্যা ও সংখ্যা পদ্ধতি যে ইউনিট যেটি রয়েছে, লেসন যেটি রয়েছে এই লেসনের মধ্যে এগুলি রয়েছে। তো আমাদের ভালো করে বুঝতে হবে এবং আমি আশা করি যে এখানে আরেকটি বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি, এগুলি প্রশ্ন থেকে যায়। যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি, একমাত্র যৌগিক যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি, প্রথম যুগ্ম যৌগিক সংখ্যা কোনটি, প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা কোনটি, দুটি ক্রমিক মৌলিক সংখ্যা কোনটি, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, মৌলিক নয় যৌগিক নয় এমন সংখ্যা কোনটি, ধনাত্মক নয় ঋণাত্মক নয় এমন সংখ্যা কোনটি, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, এক অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি, দুই অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি, এককের ঘরে 2 আছে এমন মৌলিক সংখ্যা একটি, এককের ঘরে 5 আছে এমন মৌলিক সংখ্যা একটি, 1 থেকে 100 এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৌলিক সংখ্যার এককের ঘরে 3 আছে। অর্থাৎ এই যে বিষয় যেগুলি রয়েছে এগুলি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে এবং মনেও রাখতে হবে। তো মনে রাখতে হবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে 2, প্রথম যুগ্ম যৌগিক সংখ্যা হচ্ছে 4, প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা হচ্ছে 9, দুটি ক্রমিক মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 7, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97 অর্থাৎ 97, মৌলিক নয় যৌগিক নয় এমন সংখ্যা হচ্ছে 1, ধনাত্মক ও ঋণাত্মক নয় এমন সংখ্যা হচ্ছে 0, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101, এক অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, দুই অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 21টি, এককের ঘরে 2 আছে এমন মৌলিক সংখ্যা একটি, এককের ঘরে 5 আছে এমন মৌলিক সংখ্যা একটি, 1 থেকে 100 এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৌলিক সংখ্যা এককের ঘরে আছে 3 আছে। তো এগুলি বিষয় রয়েছে, এগুলি এখানে বইয়ের মধ্যে রয়েছে, এই সবগুলি আমাদের ভালো করে মনে রাখতে হবে এবং বুঝতে হবে।
এবং এরপরে রয়েছে 1 থেকে 2000 পর্যন্ত কয়েকটি নির্বাচিত রোমান সংখ্যা। রোমান সংখ্যা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন মনে করো 1 যেটি রয়েছে, এই 1টি রোমান সংখ্যা কীরকম হয়, অর্থাৎ 1 এই 1 যে রয়েছে এই একটি রোমান সংখ্যা কীভাবে লেখা, এরকম লেখা হয়। 2 যে রয়েছে এই 2টিকে এরকম লেখা হয়। 3 যে রয়েছে এই 3 সংখ্যাটিকে রোমান সংখ্যা কীভাবে লেখা হয়, তো এই 3 সংখ্যাটিকে রোমান সংখ্যা লেখা হয় এইরকম। এই 4 সংখ্যাটিকে কিরকম রোমান সংখ্যা লেখা হয়, এইরকম লেখা হয়। ফার্স্ট যে সংখ্যা যেটি রয়েছে এই সংখ্যাটিকে এরকম লেখা হয়। 6 যে রয়েছে এই সংখ্যাটিকে এরকম লেখা হয়। যে 7 যে সংখ্যা 7টিকে এরকম লেখা হয়। 8টিকে লেখা হয় এইরকম, 9কে লেখা হয় এইরকম এবং 10কে লেখা হয় এইরকম। তো এইভাবে যেগুলি রোমান সংখ্যা রয়েছে এইগুলি রোমান সংখ্যা আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তো এখানে অনেকটি রোমান সংখ্যা রয়েছে, যেখানে আমি যে 10টি দিয়েছি এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 রয়েছে এবং রোমান সংখ্যা 11 রয়েছে, 12 রয়েছে, 13 রয়েছে, 11 রয়েছে, 12 রয়েছে, 13 রয়েছে, 14 রয়েছে, 15 রয়েছে, 16 রয়েছে, 17 রয়েছে, 18 রয়েছে, 19 রয়েছে, 20টি রয়েছে এরকম। 10 10 20 রয়েছে, 20 রয়েছে এবং 30ও রয়েছে। 30 হচ্ছে x x x 30 রয়েছে এবং 40টি রয়েছে এরকম, x রয়েছে এবং 10 রয়েছে, 40 রয়েছে, 50 রয়েছে, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, এইরকম রয়েছে। এবং 100 রয়েছে, সি যেটি রয়েছে এটি হচ্ছে 100, সিকে 100 বলা হয়। ডি রয়েছে, ডিটি হচ্ছে 500 এবং D1 যেটি রয়েছে এরকম, এটিকে বলা হয় 501 রয়েছে। ডিএল এমডি সিএম যেটি রয়েছে, সিএম এটি আমাদের ভালো করে বুঝতে হবে। সি হচ্ছে, এম হচ্ছে 900, সিএম হচ্ছে 900 এবং এমডি রয়েছে, এমডি হচ্ছে 1500। এম যেটি রয়েছে এম হচ্ছে 1000 1000 2000 হচ্ছে। এইরকম হচ্ছে যে এইরকম রোমান সংখ্যা রয়েছে। তো আমরা পরের দিকে অর্থাৎ নেক্সট ভিডিওর মধ্যে আমরা বুঝে নেব যে এই রোমান সংখ্যাগুলি কীভাবে রয়েছে। এই রোমান সংখ্যার মধ্যে অনেকটি মিল রয়েছে, এই মিলটি আমরা বুঝে নেব পরের ক্লাসের মধ্যে। তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমরা এখন চলে যাব তো আমরা এখন সংখ্যা ও সংখ্যা পদ্ধতি যে বিষয় যেটি রয়েছে, অংশ যেটি রয়েছে, এই অংশের কয়েকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। তো প্রথম যে প্রশ্ন যেটি হচ্ছে, এই প্রশ্নটি 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল। এই প্রশ্নটি আমরা লিখে নেই। যে প্রথম যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে 5 এর প্রথম 5টি গুণিতকের 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল। কত? এই হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রথমে এই প্রশ্নটি ভালো করে বুঝবো যে 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল। যে 5টি গুণিতকের বিষয় রয়েছে। তো গুণিতক আমরা জানি যে 5 থেকে 5, 5 এর গুণিতক 5 থেকে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারা 20, 5 পাঁচা 25। তো আমরা জানি 5 এর গুণিতক। তো 5 এর প্রথম 5টা গুণিতক আইতে লাগবে। তো 5 এর প্রথম 5টি গুণিতক, প্রথম 5টি, তখন আমরা বুঝবো যে আমরা সমাধান করব যে 5 এর প্রথম 5টি গুণিতক হলো 5 1 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারা 20 এবং 5 পাঁচা 25। এই হচ্ছে 5 এর প্রথম 5টি গুণিতক। 1টি 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে 5 এর প্রথম 5টা গুণিতক। এবং এই সব কয়টা আমরা যোগ করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে এই প্রশ্নের সঠিক
উত্তর। তো আমরা যোগ করে নিব, যে যোগ করে আমরা দেখে নিব এখানে রয়েছে 10 আর 5 15, 15 15 30, 30 20 50, 50 আর 25, 50 আর 20 70 75, অর্থাৎ 75 হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 75, উত্তর হবে 75। তো আমরা দেখে নিব এখানে যে অপশন যেগুলো রয়েছে এই অপশনগুলি কী কী রয়েছে। তো এখানে অপশনগুলি রয়েছে যে এখানে এ হচ্ছে অপশন 100, তো হবে না, ক্যান্সেল হবে। বি হচ্ছে অপশন 60, বি হচ্ছে 60, হবে না, ক্যান্সেল। সি হচ্ছে অপশন 75, এই হচ্ছে সঠিক উত্তর, এবং ডি হচ্ছে অপশন 25, তো এই রং। তো অর্থাৎ সি অপশন হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 75, অর্থাৎ অপশন সি। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে গুণিতক যেগুলো রয়েছে প্রথম, এখান থেকে আমরা এই বিষয়ে লক্ষ্য করে বুঝতে পেরেছি যে গুণিতক প্রথম পাঁচটি গুণিতকের যোগফল, পূরণফল, যোগফল, পূরণফল যে কোনো কিছু হোক না কেন, তো আমরা এখানে বুঝতে পেরেছি আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো প্রথম 5টি গুণিতক হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারা 20, 5 5 25। এই হচ্ছে এখানে এইরকমভাবে আমাদের বুঝতে হবে যে এখানে প্রথম 5টি গুণিতক হচ্ছে এইগুলি আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তো এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের মধ্যে। তো প্রশ্ন নম্বর 2 হচ্ছে, তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটি যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন দুটি মৌলিক সংখ্যার গুণফল নয়। তো এখানে আমাদের বুঝতে হবে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা দুটির গুণফল নয়, এটি আমাদের প্রশ্ন। ভালো করে বুঝতে হবে যে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। এখানে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাটি হচ্ছে, এখন প্রথম হচ্ছে 35, 33, 51, 45। এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি দুইটি মৌলিক সংখ্যার গুণফল নয়, এটি বের করতে হবে। 3টি রয়েছে গুণফল এবং একটি হচ্ছে 9। তো এই যে 9 যেটি রয়েছে এটি আমাদের খুঁজে বের করতে হবে, এটি হচ্ছে প্রশ্ন। তো আমরা দেখে নেব যে প্রথম যে 35 রয়েছে এই 35টিকে যদি আমরা দুইটি মৌলিক সংখ্যার গুণফল আমরা পাই কিনা সেটি আমাদের বুঝতে হবে। তো 35 হচ্ছে 3 ইন্টু 3, 35 হচ্ছে আমরা লিখতে পারবো 35 ইকুয়াল টু 5 ইন্টু 7, 5 7 35, অর্থাৎ 35 হচ্ছে 5 ইন্টু 7। এটি মৌলিক সংখ্যা রয়েছে, এটি মৌলিক সংখ্যা রয়েছে, তাই 35 হবে না। 33 আমরা দেখে নিব, 33 আমরা লিখতে পারবো 3 ইন্টু 11, 3 11 33, অর্থাৎ এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা, তো তাই বি অপশন হবে না। তো সি অপশন আমরা দেখে নিব, সি অপশন হচ্ছে 51, তো এটি হবে না। তো 51 হবে 3 ইন্টু 17, 3 17 51, তো তাই এটি হবে না, এটি হচ্ছে দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা শেষে যেটি পেয়েছি 45, তো 45 যদি আমরা লিখে নেই তো আমরা লিখতে পারবো 5 নং 45, তো আবার 5 লিখতে পারবো 3 3 9, তো তাই হবে না যে এই দুইটি আমাদের প্রশ্ন রয়েছে সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার গুণফল নয়। তো এই 45 হচ্ছে সংখ্যাটি হচ্ছে এই দুইটি মৌলিক সংখ্যার গুণফল নয়। তো এই হচ্ছে 9 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, তাই এই হবে সঠিক উত্তর, অর্থাৎ 45 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে 45 হলো এই প্রশ্নের সঠিক উত্তর, 35 কেন হলো না, 33 কেন হলো না, এবং 51 কেন হলো না। 45 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো ভিডিওটি পুরো দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।